ফ্লুমিনা ফ্রান্স হাতে থাকা প্যাকেটটি টেবিলের উপর রেখে হলের চারিদিকে নজর বুলালেন। পরীক্ষা শুরু হতে 10 মিনিট বাকি। আর হলে উপস্থিত ছাত্রছাত্রীরা বই খাতা ও নোটবুকের পাতা তাড়াহুড়ো করে উল্টে শেষবারের মতো দেখে নিচ্ছে। বাচ্চাদের এমন আচরণে তাদের ভেতরের অস্থিরতা স্পষ্ট জানান দেয়। তার জন্য এই দৃশ্য অতি পরিচিত। এরপর তার চোখ গিয়ে আটকায় হলের মাঝখানে থাকা সালারের দিক। 25 জন ছাত্রছাত্রীর মধ্যে ও সেই একমাত্র ছাত্র যে নিজের সিটে পায়ের উপর পা তুলে আরাম করে বসা। এক হাতে থাকা স্কেল দিয়ে আস্তে আস্তে জুতের উপর বাড়ি মারছে আর এদিক ওদিক তাকাচ্ছে। ফ্লুমিনা ফ্রান্সের জন্য এই দৃশ্য নতুন কিছু না। 7 বছরের ক্যারিয়ারের পরীক্ষার হলে তিনি সবসময় সালারকে ঠিক এমন গা ছাড়া আর অমনোযোগী ভাব প্রকাশ করতে দেখে এসেছে। 9:02 সালারের পাশ দিয়ে যাওয়ার সময় এমসিকিউ পেপার দিয়ে যান তিনি। 30 মিনিট পর পেপার জমা নেওয়া হয়, কিন্তু 9:10 চেয়ার ছেড়ে উঠতে দেখা যায় ওকে। কারো দাঁড়ানো টের পেয়ে সব ছাত্রছাত্রীরা মাথা তুলে তাকায়। পেপার হাতে নিয়ে সালার এগিয়ে আসে। তার জন্য এই দৃশ্য পরিচিত। তিনি শুরু থেকেই এমনটা দেখে আসছে। 30 মিনিটে সলভ করা পেপার ও 8 মিনিটে সলভ করে নিয়ে এসে তার সামনে দাঁড়ানো। পেপার আরেকবার দেখে নাও। অন্য সবার ক্ষেত্রে বলা এই বাক্য তিনি ওকে বললেন না, কারণ উত্তর কি আসবে জানা। আমি দেখেছি। এরপর জোর করা হলেও পেপার নিয়ে গিয়ে চেয়ারের হাতলের উপর রেখা 2 হাত বুকে বাজ করে বসে থাকবেও। মনে করতে পারলেন না সালার কখনো তার কথা দ্বিতীয়বার পেপার চেক করেছে কিনা। তাছাড়া তিনি স্বীকার করেন এর প্রয়োজনও নেই। ওর পেপারে অল্প স্বল্প ভুল খুঁজে বের করাও কঠিন কাজ। তাই মুচকি হেসে পেপার জমা নিয়ে নেন। তুমি জানো সালার, আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া কি? পেপারের দিকে তাকিয়ে বললেন ফ্লুমিনা ফ্রান্স। 30 মিনিটের এই পেপার তোমাকে ঠিক 30 মিনিট পর সাবমিট করতে দেখা। তার কথা সালার মুচকি হাসে। আপনার এই আশা তখন পূরণ হতে পারে ম্যাম, যদি আমি 150 বছর বয়সে এই পেপার সলভ করতে বসি। না, আমার মনে হয় 150 বছর বয়সে খুব বেশি হলে এই পেপার সলভ করতে 10 মিনিট লাগতে পারে তোমার। এবার গাঢ় হেসে সালার সিটে ফিরে যায়। ফ্লুমিনা ফ্রান্স ওর পেপারে উল্টে পাল্টে দেখলে। যদিও এই পেপারে ও কত নাম্বার পাবে বোঝার জন্য তার এক নজরই যথেষ্ট ছিল। 0। সালমা মুবিন মেয়ের হাতে গিফট পেপারে মোড়ানো প্যাকেটটার দিকে অবাক হয়ে তাকান। এটা কি মামা? তুমি তো মার্কেটে গেলে কিছু বই কেনার জন্য। হ্যাঁ আম্মি, বই কিনতে গিয়েছিলাম, তবে উপহার দেওয়ার জন্য। কার জন্য উপহার? লাহোরে আমার এক ফ্রেন্ড আছে, ওর জন্মদিন, ওকে দেওয়ার জন্য কিনেছি। কুরিয়ারে পাঠিয়ে দেবো। আমি তো কিছুদিন এখানে থাকবো। তাহলে প্যাকেটটা আমাকে দাও, ওয়াসিমকে দিলে পাঠিয়ে দেবে। না আম্মি, এখনই পাঠাবো না, ওর জন্মদিনের তারিখ এখনো আসেনি। সালমা মুবিনের মনে হলো তার মেয়েটা কিছুটা গাবড়ে গেছে। অবাক হয়ে ভাবলেন এখানে কি গাবড়ে যাওয়ার কি আছে। 3 বছর আগে এই মেয়েকে নিয়ে খুব ঝামেলায় পড়তে হয়েছিল তাকে এবং তার স্বামীকে। মেয়েকে নিয়ে তখন দিন রাত দুশ্চিন্তায় ভুগতেন তারা। বিশেষ করে হাসিম মুবিন তার চেয়েও বেশি চিন্তিত ছিল। কিন্তু গত 3 বছরে সব ঠিক হয়ে গেছে। এখন মেয়েকে নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত তারা। বিশেষ করে আসজাদের সাথে সম্বন্ধ ঠিক করে রাখার পর থেকে তিনি জানতেন ইমামা আসজাদকে পছন্দ করে। শুধু ইমামা না, আসজাদকে সবাই পছন্দ করে। সব দিক থেকে ভালো একটা ছেলে। এটাও জানতেন যে আসজাদের সাথে সম্বন্ধ পাকা হওয়া পর তার মেয়ে অনেক বেশি খুশি হয়েছে, কারণ আসজাদ ও ইমামার মাঝে আগ থেকে একটা ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু ইদানিং তার মনে হচ্ছে সময়ের সাথে সাথে ইমামা ভীষণ চুপচাপ হয়ে যাচ্ছে। আগে এমন ছিল না মেয়েটা, কিন্তু এখন তো আর স্কুলে যাওয়া বাচ্চা নেই, মেডিকেল কলেজের স্টুডেন্ট। সময় বা কই ওর হাতে। এইসব ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে রাখেন তিনি। ইমামা তার ছোট মেয়ে, বড় 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। এক ছেলেকেও বিয়ে করিয়ে ফেলেছেন। এখন শুধু তার 2 ছেলে আর ইমামা অবিবাহিত। ভালোই হয়েছে, মেয়েটা গম্ভীর হয়ে যাচ্ছে। মেয়েদের গম্ভীর্য সুন্দর ব্যাপার। যত তাড়াতাড়ি নিজের দায়িত্ব বুঝে নেয় ততই ভালো। দীর্ঘশ্বাস ফেলে মেয়ের উপর থেকে চোখ সরিয়ে নেন। ইমামা ছুটি কাটাতে এসেছে। যতদিন ও এখানে থাকবে তার নজর ওর উপর স্থির রইবে। এই সাজিদটা কই যে? ওকে কোনো কাজ দেওয়া মানে হচ্ছে ধরে নাও সে কাজ আর হবে না। কাজের ছেলের কথা মনে পড়ে তার, যার খোঁজে এখানে এসেছিলেন। বিড়বিড় করতে করতে লাউঞ্জ থেকে বেরিয়ে যায় সালমা মুবিন। এটা নিউ ইয়ার নাইট ছিল। নতুন বছর শুরু হতে 30 মিনিট বাকি। গত 2 ঘন্টা ধরে 14-15 বছরের বয়সী 10 জন ছোট একটি গ্রুপ শহরে বিভিন্ন রাস্তার মোটর সাইকেল চড়ে নিজেদের কর্তব্য পালনে ব্যস্ত। ওদের কয়েকজনের কপালে চকচকে ব্যান্ড বাঁধা, যার উপর নতুন বছরকে ঘিরে লেখা নানান বার্তা। ঘণ্টাখানেক আগে পশ এলাকায় এক সুপার মার্কেটে ছিল ওরা। যে যার মতো গলারা ছেড়ে স্লোগান তুলছিল। বাইক স্টান করেছে সেখানে। ওদের কাছে ফায়ার ক্র্যাকার্সও ছিল, যা সময়ে সময়ে ফুটাচ্ছে। পৌনে 12টার দিকে ওরা জিমখানা ক্লাবের সামনে এসে পৌঁছায়। পার্কিং লট তখন গাড়িতে ভরা। এগুলো সব তাদের গাড়ি, যারা জিমখানায় নতুন বছর উপলক্ষে আয়োজন করা পার্টিতে এসেছে। এই ছেলেগুলোর কাছেও আয়োজিত পার্টির ইনভিটেশন কার্ড আছে, কারণ এদের প্রায় সবার বাবা মাই এখানে জিমখানার মেম্বার।
ওরা যখন ভেতরে ঢুকে তখন ঘড়িতে 11:55 বাজছিল। কয়েক মিনিটের মধ্যে ডান্স ফ্লোর সহ বাকি সব জায়গায় লাইট নিভিয়ে বাইরের লনে আতশবাতি ফুটিয়ে নতুন বছরকে বরণ করা হবে। এরপর আবার লাইট অন করে তখন থেকে সারা রাত এখানে নাচ, গান ও ড্রিঙ্কস চলবে। জিমখানা কর্তৃপক্ষ নতুন বছর উপলক্ষে বিশেষভাবে এই আয়োজনের বন্দোবস্ত করেন। লাইট অফ হতেই ওখানে বেহায়াপনার এক বিশাল তাণ্ডব শুরু হয়। উপস্থিত মানুষজন সেই বেহায়াপনা উপভোগ করতেই এখানে আসে। গ্রুপের সঙ্গে আসা 15 বছরের ছেলেটিও তখন ডান্স ফ্লোরের রক বিটে ডান্স করছিল। ডান্সে যার দক্ষতা চোখে পড়ার মতো। 12টা বাজার 10 সেকেন্ড বাকি থাকতেই লাইট অফ করে দেওয়া হলো সব জায়গায়। ঠিক 12টায় আবার তা অন করা হয়। অন্ধকারে সেকেন্ড গুনতে থাকা মানুষজনের গলা দিয়ে বেরিয়ে আসে চিৎকার, উচ্ছ্বাস আর হাসি। কয়েক সেকেন্ড আগে বন্ধ করে রাখা মিউজিক আবার বাজতে শুরু করে। বন্ধুদের সাথে আসা ছেলেটি বাইরের পার্কিং লটে চলে আসে, যেখানে অন্য ছেলেমেয়েরা গাড়ির হর্ন বাজিয়ে উল্লাস করছিল। সেসব ছেলেদের সাথে তাল মিলিয়ে ও বিয়ারের ক্যান হাতে গাড়ির ছাদে উঠে পড়ে। গাড়ির ছাদে বসে জ্যাকেটের পকেট থেকে আরেকটা বিয়ারের ক্যান বের করলো। সেটাকে পুরো জুসের সাথে অদূরে থাকা এক গাড়ির উইন্ডো স্ক্রিনে ছুঁড়ে মারেও। বিশাল আওয়াজের সাথে সেই গাড়ির উইন্ডো স্ক্রিন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সেদিকে তাকিয়ে বেশ শান্ত ভঙ্গিতে বা হাতে থাকা বিয়ারের ক্যান ছোট ছোট চুমুক দেয় ছেলেটি। সালার গত আধ ঘন্টা ধরে বড় ভাই কামরানকে ভিডিও গেম খেলতে দেখছে, যদিও স্ক্রিনে দেখানো স্কোরের তেমন পরিবর্তন চোখে পড়ছিল না। এর কারণ হয়তো গেমে কঠিন ট্রেক, যার উপর কামরান গাড়ি ব্যালেন্স রাখতে পারছে না। লাউঞ্চে সোয়ায় বসে নোটবুকে কিছু লেখায় মগ্ন ছিল সালার। তবে মাঝে মধ্যে চোখ তুলে স্ক্রিনের দিকে তাকায়ও, যেখানে কামরান গেম নিয়ে সংগ্রামে ব্যস্ত। আধ ঘন্টা পর বুক বন্ধ করে টেবিলে রেখে মুখের উপর হাত দিয়ে হাই আটকায় সালার। 2 পা টেবিলের উপর তুলে হাতের আঙ্গুলগুলো এক করে মাথার পেছনে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। কামরান আবারও সব চান্স মিস করে নতুন গেম শুরু করার প্রস্তুতি নিচ্ছে তখন। কি প্রবলেম কামরান? বড় ভাইকে জিজ্ঞেস করলো সালার। কিছু না, নতুন গেম এনেছি, স্কোর করা কঠিন লাগছে, কামরান নাখোশ হয়ে বলে। আচ্ছা আমাকে দাও। সোফা থেকে উঠে রিমোট কন্ট্রোল ভাইয়ের হাত থেকে টেনে নিজের হাতে নেয় সালার। প্রথম 20 সেকেন্ডটি ও যে স্পিড গাড়ি চালাচ্ছিল, কামরান এখন পর্যন্ত তার দ্বারে কাছেও যেতে পারেনি। যে ট্র্যাক তার অনেক কঠিন লাগছিল, সালারের সামনে তা বাচ্চাদের খেলা মনে হচ্ছিল। 1 মিনিট পর যে স্পিডে গাড়ি চালাচ্ছিল তাতে স্ক্রিনে চোখ রাখাও কামরানের জন্য কঠিন হয়ে পড়ে। অথচ সেই স্পিডেও গাড়ি সালারের পুরো কন্ট্রোলে। 3 মিনিট পর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক থেকে পড়ে গিয়ে ব্লাস্ট হয়। কামরান মুচকি হেসে ছোট ভাইয়ের দিকে তাকায় এর হওয়ার কারণ জানতে। রিমোট সালারের হাতের বদলে এখন টেবিলের উপরে। নোটবুক হাতে নিয়ে দাঁড়াচ্ছেও। কামরান মাথা তুলে তাকায়। ভীষণ বোরিং একটা গেম বলে বড় ভাইয়ের পায়ের উপর দিয়ে লাফিয়ে লাউঞ্জ থেকে বেরিয়ে যায় সালার। কামরান টুটে কামড়ে 7 অঙ্কের সেই স্কোর দিয়েছিল, যা স্ক্রিনে এক কোণা জল করছে। কিছুটা বিস্মিত ভঙ্গিতে ছোট ভাইয়ের বেরিয়ে যাওয়া দরজার দিকে তাকিয়ে রইল কামরান। ওরা দুজন আবার চুপচাপ বসেছিল। এটা নিয়ে যাদের ভেতরে অস্থিরতা কাজ করছে। ইমামা এতটা নীরব না যতটা তার সামনে এলে হয়ে যায়। গত আধ ঘন্টা মেয়েটায় যতটুকু কথা বলেছে তা হাতে গুনার মতো। ওকে সেই ছোটবেলা থেকে চেনে আসছে। ভীষণ হাসিখুশি স্বভাবের একটা মেয়ে। ওদের বিয়ের সম্বন্ধ ঠিক হওয়ার প্রথম বছরগুলো কোনো পরিবর্তন ছিল না ইমামার মাঝে। ওর সাথে কথা বলতে ভালো লাগতো আসজাদের। কথা বলায় ভীষণ চটপটে ছিল ইমামা। কিন্তু গত কয়েক বছর ধরে হঠাৎ বদলে গেছে মেয়েটা। বিশেষ করে মেডিকেল কলেজে যাওয়ার পর থেকে এই পরিবর্তন আরও বেশি নজরে আসার মতো। আসজাদ কখনো কখনো মনে হয় ইমামা তার সঙ্গে কথা বলার সময় অতিমাত্রায় সতর্ক থাকে। কখনো মেয়েটাকে বিমূঢ় লাগে, কখনো বা ওর কণ্ঠে অদ্ভুত শীতলতা টের পাওয়া যায়। আসজাদ অনুভব করে ইমামা যত দ্রুত সম্ভব তার কাছ থেকে উঠে চলে যেতে চায়। ঠিক আজকেও এটা মনে হচ্ছে। তোমার সাথে দেখা করা নিয়ে হয়তো আমি অযথাই তড়িঘড়ি করি, কারণ আমার আশা না আসা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই। একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল। তার বিপরীত চেয়ারে বসে থাকা ইমামা বাউন্ডারির দেওয়ালে বেয়ে ওঠা লতাপাতার দিকে তাকিয়ে আছে। আসজাদের অভিযোগ লতাপাতার দিক থেকে চোখ সরিয়ে তার দিকে চাহনি স্থির করলো ইমামা। সে জিজ্ঞাসু চোখে তাকায়, কিন্তু উত্তর না পেয়ে ঘুরিয়ে ফিরিয়ে আবার একই প্রশ্ন করে আসজাদ। আমি না এলে তোমার কিছু যায় আসে না ইমামা? এর উত্তরে আমার কি বলা উচিত? অন্তত না বলতে পারো আমার অভিযোগকে মিথ্যা বলতে পারো এমন কিছু না, আমি ভুল ভাবছি। এমন কিছু না, আপনি ভুল ভাবছেন। মামা তাকে থামিয়ে বলে। কথার ধরন ভীষণ শীতল আর চেহারা ভাবলেশীন। আসজাদ একটা শীতল নিঃশ্বাস ফেলে। হে, আমারও দুয়া এমন কিছু যাতে না হয়। আমি সত্যি ভুল ভাবছি, কিন্তু তোমার সাথে কথা বলতে এলে প্রতিবার এমনটা মনে হয় আমার। কি কারণে আপনার এমনটা মনে হয়?
ইমামার আওয়াজ এবার কিছুটা রাগের আভাস পায় আসজাদ। বহু কারণে। তুমি ঠিকমতো আমার কথার উত্তর দাও না। আমার তরফ থেকে মনে হয় আমি যথাসাধ্য চেষ্টা করি আপনার কথার সর্বোচ্চ উত্তর দেওয়ার। তবুও উত্তর পছন্দ না হলে বলুন কি করা যেতে পারে। আসজাদ এবার ওকে আর একটু বেশি রাগী মনে হলো। কখন বললাম তোমার উত্তর আমার পছন্দ হয়? শুধু বলছি যেটাই জিজ্ঞেস করি না কেন সব কিছুর উত্তর তোমার কাছে হে বা না ছাড়া কিছু থাকে না। প্রায় মনে হয় নিজের সঙ্গে কথা বলছি আমি। যদি আপনি জিজ্ঞেস করেন তুমি ঠিক আছো, এর উত্তর আমি হে বা না দিয়েই দিব। হে বা না এর বাইরে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো লম্বা বক্তব্য থাকলে আমাকে তা শিখিয়ে দিয়ে যাবেন। এরপর থেকে সেটাই ব্যবহার করব। ইমামা গম্ভীর ছিল। হে বা না এর সাথে তো কিছু বলা যায়। আর কিছু না হোক অন্তত আমার অবস্থা জিজ্ঞেস করতে পারো। আপনার কোন অবস্থা জিজ্ঞেস করবো? যেহেতু আমাদের বাড়ি এসে আমার সামনে বসে আমার সাথে কথা বলছেন, এর পরিষ্কার অর্থ দ্বারায় আপনি ঠিক আছেন। না হলে এই সময় আপনাকে নিজের বিছানায় শুয়ে থাকতে হতো। এগুলো ফর্মালিটি মামা। আপনি জানেন না আমি ফর্মালিটিতে বিশ্বাসী না। আমার অবস্থাও আপনাকে জিজ্ঞেস করতে হবে না। আমি মোটেও মাইন্ড করব না এতে। আসজাদ বোবা হয়ে যায়। আচ্ছা এসব ফর্মালিটি ছাড়া অন্য কিছু তো বলা যায়। মানুষ একসাথে কত কিছু আলোচনা করেন, না হলে নিজের ব্যস্ততা নিয়েই কিছু বলতে পারো। আসজাদ আপনার সাথে আমি কি নিয়ে আলোচনা করব? আপনি বিজনেস করেন আর আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমি কি আপনাকে স্টক মার্কেটের পজিশন, বুলিশ ও বিয়ারিশ ট্রেন্ড কেমন চলছে বা ইন্ডেক্স কত পয়েন্ট বেড়েছে, পরবর্তী চালান কোটায় পাঠাচ্ছেন এবং কি এসব জিজ্ঞেস করব। এবার সরকার আপনাকে কত পার্সেন্ট রিবেট দিয়েছে তা জানতে চাইব। ইমামার কণ্ঠ শীতল। নাকি আপনার সঙ্গে আমি অ্যানাটমি ডিসকাস করব, কি কি মানুষের লিভারে প্রভাব ফেলে, বাইপাস সার্জারিতে এবছর নতুন নতুন কোন টেকনিক ব্যবহার করা হয়েছে সেগুলো বলবো। হার্টবিট শটল করার জন্য কত থেকে কত পর্যন্ত ইলেকট্রিক ভোল্টেজ শক দেওয়া হয় তা জানাবো। তো এই হচ্ছে আমাদের দুজনের ব্যস্ততা। এসব নিয়ে আলোচনা করে আমি আপনি ভালোবাসা ও আন্তরিকতার নতুন কোনো গন্তব্য তৈরি করব, তা আমার বুঝের বাইরে। আসজাদের চেহারা লজ্জায় লাল হয়ে উঠল। এখন সে মনে মনে নিজেকে সেই মুহূর্তের জন্য দোষারোপ করছিল যখন ইমামার কাছে কথা না বলা নিয়ে অভিযোগ করছে। তাছাড়া তো মানুষ বিভিন্ন ব্যস্ততা থাকে। দুর্বল সুরে বলল সে। পড়াশোনার বাইরে আমার কোনো ব্যস্ততা নেই। আগে তো আমরা দুজন একসাথে অনেক কথা বলতাম। আগের কথা ভুলে যান। এখন সময় নষ্ট করা আমি অ্যাফোর্ড করতে পারি না। আমি এটা ভেবে অবাক হচ্ছি একজন বিজনেসম্যান হয়ে আপনি কিভাবে এত ইমেচুর ও ইমোশনাল চিন্তা ভাবনা নিয়ে চলেন। আপনার তো অনেক প্র্যাকটিক্যাল হওয়ার কথা ছিল। আসজাদ কিছু বলতে পারে না উত্তরে। আমাদের মাঝে কি সম্পর্ক রয়েছে সেটা ভালো করে জানি আমরা। তবুও আপনি যদি আমার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচকে আগ্রহের অভাব, অসন্তুষ্টি বা রাগ মনে করেন তাহলে কি করা যায়? আপনার সাথে আমি এখানে বসে আছি মানে এই সম্পর্কটাকে গুরুত্ব দেই। অপরিচিত কেউ এসে তো আপনার সাথে এভাবে চা খেতে পারতো না। একটু থামে মামা। যত দূর কথা রইল আপনার আসা না আসা নিয়ে আমার কোনো মাথা ব্যথা আছে কিনা। তবে সত্যি বলতে আমরা দুজনই খুব ব্যস্ত মানুষ। তাছাড়া আমরা আধুনিক যুগের সৃষ্টি না। আমি হীর না রাঞ্জার বংশের সাথে আপনার কোনো সংযোগ ছিল যে আমার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা বাঁশি বাজাবেন। সত্য এটাই যে আমরা দেখা করি বা না করি, কথা বলি বা না বলি, আমাদের সম্পর্ক যেমন ছিল তেমনই থাকবে। নাকি আপনার মনে হয় এর মাঝে পরিবর্তন আসতে পারে? এরপরও আসজাদের কপাল ঘাম না আসার একমাত্র কারণ হচ্ছে ডিসেম্বর মাস চলছিল এখন। ওদের দুজনের বয়সের মাঝে 8 বছরের ব্যবধান। তবে এই প্রথম আসজাদের কাছে সেই ব্যবধানকে 18 বছরের মনে হচ্ছিল। ইমামাকে নিজের চেয়ে 18 বছর বড় লাগছে তার। অথচ 2 সপ্তাহ আগে মেয়েটার মাত্র 19 পারে আছে। কিন্তু এই মুহূর্তে তার মনে হচ্ছিল ইমামা টিনেজ থেকে সরাসরি মিডল এজে চলে গেছে আর সে নিজে প্রি-টেনে ফিরে এসেছে। পায়ের উপর পা তুলে রাখা ইমামা স্থির চোখে ভাবলেশীন চেহারের নিয়ে তার উত্তরের অপেক্ষায়। চেয়ারের হাতলে তাকা ওর হাতের আঙ্গুলে বাগদানের আংটির দিকে তাকিয়ে আসজাদকে সে গলা পরিষ্কার চেষ্টা করো। তুমি ঠিক বলছো। আমি শুধু আলোচনার কথা বলছিলাম যাতে আমাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ হয়। আসজাদ, আমি আপনাকে খুব ভালো করে চিনিও বুঝি। আর এটা জেনে আমার ভীষণ আফসোস হচ্ছে যে আপনি ভাবছেন আমাদের মাঝে এখনো আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার প্রয়োজন আছে। আমি তো ভেবেছিলাম আমাদের মাঝে যে বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং। এটা আসজাদের দিন না, তা মেনে নিন অবশেষে। তবুও যদি আপনার মনে হয় অ্যানাটমি ও বিজনেস আলোচনা করলে আমাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে তাহলে ঠিক আছে, এইসব নিয়েই কথা হবে। ইমামা গলা স্পষ্ট তাচ্ছিল। আমার কথা তোমার খারাপ লেগেছে? মোটেও না। আমার কেন খারাপ লাগবে? ইমামার কণ্ঠে বিষময় আসজাদকে আরও লজ্জায় ফেলে। আমি হয়তো ভুল কিছু বলে ফেলেছি। হয়তো নয়, অবশ্যই। 3 শব্দে একে একে জোর দিয়ে বলে ইমামা। তুমি জানো এই সম্পর্কটা আমার জন্য কত গুরুত্বপূর্ণ। আমার অনেক স্বপ্ন এই সম্পর্কটা ঘিরে, তোমাকে ঘিরে।
আশজাদ লম্বা শ্বাস নিয়ে বলল। ইমামা ভাবলেশীন চেহারা নিয়ে আবার সেই লতাপাতার দিকে তাকিয়ে আছে। হয়তো তাই প্রয়োজনের চেয়ে বেশি সেন্সিটিভ হয়ে উঠি। এই সম্পর্ক নিয়ে আমার কোনো ভয় নেই, কারণ সম্পর্কটা আমাদের দুজনের সম্মতিতে হয়েছে। ইমামার দিকে তাকে খুব আবেগ নিয়ে বলছিল আশজাদ, কিন্তু হঠাৎ তার মনে হলো মেয়েটা এখানে নেই, তার কথা শুনছে না। অনুভব করে সে নিজের সঙ্গেই কথা বলছে। বিশাল এক বাড়ির পেছনে NXC থেকে গানের আওয়াজ লনে ভেসে আসছিল। বাইরে যে কেউ NXCর ভেতর থাকা মানুষগুলোর দরজার আশ্চর্য হওয়ার কথা, তবে NXCর ভেতরে থাকা মানুষগুলোর অবস্থা যদি কেউ দেখতো তাহলে এই দরজার রহস্যভেদ উন্মোচন হয়ে যেত। NXCতে থাকা 6টি ছেলে তখন যে অবস্থা ছিল তাতে এর চেয়ে স্পিডে চলা মিউজিকও এদের প্রভাবিত করতে পারবে না। আর যতদূর কথা রইল 7ম ছেলেটি, তাহলে বলতে হয় যে ও এমন কিছুতেই তেমন প্রভাবিত হয় না। NXCর রুমটা তখন ধোঁয়া আর উটকো গন্ধে ভরা। কার্পেটের উপর নাম করা এক রেস্টুরেন্ট থেকে আনা খাবারের বক্স এবং ডিসপোজেবল প্লেট চামচ ছড়িয়ে ছিটিয়ে আছে। খাবারের উদ্দৃষ্ট হাড্ডি এদিক সেদিক ফালানো। সফট ড্রিঙ্কসের খালি বোতলগুলো চারপাশে গড়াগড়ি খাচ্ছে। এসবের মাঝে বোতল থেকে গড়িয়ে পড়া কেচাপ কার্পেটের দশা আরো করুণ করে তুলেছিল। সেই 7টি ছেলে তখন কার্পেটের উপরে একে অপরের থেকে অল্প স্বল্প দূরত্বে বসা। ওদের সামনে পড়ে থাকা বিয়ারের খালি ক্যান স্তূপে পরিণত হয়েছে। বিনোদনের ধারাবাহিকতা সেখানেও থামেনি, কারণ ওরা এখন ড্রাগস নিচ্ছিল, যা ব্যবস্থা করেছে ওদের মধ্যে একজন। গত 2 মাসে এই নিয়ে তৃতীয়বারের মতো ওরা এমন অ্যাডভেঞ্চারের জন্য একত্রিত হয়েছে। 3 দফায় আলাদা 4 ধরনের ড্রাগস ট্রাই করেছে এই ছেলেগুলো। প্রথমবার যে ড্রাগস নিয়েছিল তা ওদের একজনের বাবার ড্রয়ার থেকে পাওয়া। দ্বিতীয়বার এক ক্লাসমেটের মাধ্যমে ইসলামাবাদের এক ক্লাব থেকে কিনিয়ে এনেছিল। এবার নিচ্ছে রাওয়ালপিন্ডির ট্রিপের সময় একজন আফগানের কাছ থেকে কেনা ড্রাগস। প্রতিবার ওরা ড্রাগসের সাথে অ্যালকোহল মিশিয়ে নেয়, যা জুগার ওদের বা হাতের কাজ। এই মুহূর্তে 7 জন ছেলেই 6 জন নেশাবর, তবে একজন তখনও কাপা হাতে ড্রাগসের গন্ধ নেওয়ার চেষ্টা করছে। অন্যদের মধ্যে 2টো ছেলে সিগারেট টানতে টানতে বাকিদের সাথে ভাঙ্গা চূড়া আলাপে মশগুল। কেবল 7ম ছেলেটি সম্পূর্ণ হুঁশে ছিল, যার চেহারা পিম্পলে ভরা। গলায় কালো 8 সুতো 3-4টা অদ্ভুত ধরনের তামার লোকের ঝুলছিল। পরনে এলভিস পিপলস স্টাইলের কালার বিশিষ্ট চেক ডার্ক ব্লু শার্টের সঙ্গে 200 রঙের জিন্সের 2 হাঁটুতে ম্যাডোনার মুখ আঁকা। চোখ খুলে ডানে থাকা বন্ধুদের দেখে এক নজর তাকালো ছেলেটি। ওর চোখও লাল, তবে বাকিদের মতো নেশায় বোধ মনে হচ্ছে না। কয়েক মিনিটে অন্যদের দিকে তাকিয়ে থেকে অসহ্য হয়ে বক্সে থাকা বাকি ড্রাগস টুকু একটা কোণে ঢেলে নিল। এরপর ছোট একটা স্ট্র দিয়ে শুকতে লাগলো তা। কিছুক্ষণ পর স্ট্র একদিকে ফেলে দিয়ে হাতের তালুতে একটু ড্রাগস নিয়ে খানিক উৎসাহী ও কৌতূহলী হয়ে কিন্তু পূর্ব সতর্ক থেকে তার টেস্ট করলো। পরক্ষণে বিদ্যুৎ গতিতে বাঁদিকে থুতু ফেলেও। সন্দেহ নেই যে ড্রাগস খুব ভালো কোয়ালিটির, কারণ ওর চোখ আগের চেয়ে লাল হয়ে গেছে, কিন্তু এখনো নিয়ন্ত্রণ হারায়নিও। চেহারার অভিব্যক্তি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল নিজের এই অ্যাডভেঞ্চারে খুব বেশি সন্তুষ্টি হতে পারে। 2-1 মিনিট পর কার্পেটে পড়ে থাকা একটা বিয়ারের ক্যান নিয়ে তাতে চুমুক দিয়ে গলা থেকে ড্রাগসের স্বাদ পরিষ্কার চেষ্টা করলো। ক্যান পাশে রেখে আরও কয়েক মিনিট কোণে থাকা ড্রাগসের দিকে তাকিয়ে বাকিরা তখন নেশায় বোধ হয়ে কার্পেটের উপর উল্টে পাল্টে পড়া। কিন্তু ও তখনও আগের মতো বসে বসে ক্যানের চুমুক দিচ্ছিল। চোখ ফুলা, তবে চোখের উজ্জ্বলতা ইঙ্গিত দিচ্ছে নেশা এখনো পুরোপুরি কাবু করতে পারেনি। এই নিয়ে তৃতীয়বার ওর সঙ্গে একই ব্যাপার ঘটেছে। প্রথম 2বার ড্রাগস নেওয়ার পর ঠিক এভাবেই বসেছিল, অথচ ওর বন্ধুরা কত অল্পতেই নেশায় কাবু হয়ে পড়েছিল। রাতের শেষ প্রহরে বাকিদের সেভাবেই ফেলে রেখে প্রতিবার বাড়ি চলে যায় ও। আজকে এটাই করার ইচ্ছে। রুমের ভেতরের গন্ধ এই প্রথম বিরক্ত করে ওকে। উঠে দাঁড়ানোর চেষ্টা করলে পড়ে যাওয়ার উপক্রম হয়। কোনো রকম সামলে সোজা হয়ে উঠে দাঁড়ালো। নিচে ঝুঁকে কার্পেট থেকে চাবি, রিং, ওয়ালেট আর ক্রেডিট কার্ড তুলে নিয়ে সামনে স্টেরিও বন্ধ করে দেয়। ফুলা লাল চোখ নিয়ে রুমটাকে আরেকবার দেখে কিছু মনে করার চেষ্টা করে। কিছু মনে না পড়ায় দরজার দিকে আগায় ও। নিচে বসে জগার্স পরে ফিতাগুলো গুড়ালিতে টাইট করে বেঁধে নিয়ে দরজার লক খুলে বেরিয়ে আসে। করিডোরে অন্ধকারে হাঁটতে হাঁটতে NXCর দরজা খুলে লনে বেরিয়ে আসে ও। সিঁড়ি দিয়ে নামার সময় অনুভব করলে নাক দিয়ে কিছু গড়িয়ে পড়ছে। বাহাত তুলে উপরে টুটে রাখতেই আঙ্গুল চিটচিটে হয়ে এলো ওর। হাত টুটে NXCর লাইটে আলো দেখলো আঙ্গুলের ডোকা ফুটা ফুটা রক্ত লেগে আছে। ট্রাউজারের পকেট হাতে রুমাল বের করে আঙ্গুল আর নাক থেকে
গড়িয়ে পড়া রক্ত মুছে নিল ও। এর মধ্যে অনুভব করে গলায় কিছু আটকে গেছে। কেশে গলা পরিষ্কার চেষ্টা করে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল এখন। কয়েকটা গভীর শ্বাস নিয়ে সেই কষ্ট উপশম করতে চায়। এখানে দাঁড়িয়ে 2-3 বার থুতু ফেলে কিছুটা ধাতস্থ হয়ে সিঁড়ি দিয়ে আবার নামতে শুরু করে, কিন্তু নাকে অদ্ভুত শিহরণ টের পেয়ে থেমে যায়। কিছু একটা ওর নাকে থেকে যে জোরে সুরে বইতে শুরু করছে। অসহায়ের মতো নিচে ঝুঁকে পড়লো। স্রোতের গতিতে নাক দিয়ে বেরোনো রক্ত ছিটকে পড়ছে সিঁড়িতে, মার্বেল পাথরের উপর। গড়িয়ে পড়া লাল রক্তের দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল ছেলেটি।